নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুরু করতে যাচ্ছি এক নতুন উপন্যাস। আবারও বেছে নিয়েছি সেই চিরপরিচিত বিখ্যাত সাহিত্যিক সমরেশ বসুকে। সমরেশ বসুর অপরিচিত নিয়ে একটা বেশ ভালো সিনেমা হয়ে গিয়েছিল উত্তম কুমার, অপর্ণা সেন, সৌমিত্র এবং সন্ধ্যা রায়কে নিয়ে। তো যাই হোক, সেই বিখ্যাত উপন্যাস অপরিচিত আজ প্রথম পর্বের নাম দূর বিহার। শুরু করি। দূর বিহারের একটি অঞ্চল, যেখান থেকে শহর বা রেলওয়ে স্টেশনের দূরত্ব বেশ কয়েক মাইল। নবযুগ উন্মাদ আশ্রম ও মানসিক চিকিৎসালয় এখানে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 20 বছর আগে। দিগন্ত বিস্তৃত উন্মুক্ত প্রান্তর, অদূরেই পাহাড় ও অরণ্য মেশামেশি করে আছে। টাঙ্গা এবং আদ্যিকালের দুটি পুরনো মোটর গাড়ি শহরে যাত্রী বহন করে। দু একজন ফরেস্ট ঠিকাদারের নিজস্ব গাড়িও আছে। বৈদ্যুতিক আলো এখানে এসে এখনও পৌঁছয়নি। একটি হিন্দি মাইনর স্কুল আছে। ছাত্র পাওয়া যদিও দুরূহ, তবু কোনো রকমে চলে। মানসিক হাসপাতালের বাড়িটি নাকি কোনো কালে কোনো এক রাজা তৈরি করিয়েছিলেন। মস্ত বড় বাড়ি, প্রাসাদ তুল্য। সিং দরজাওয়ালা বড় গেট। খোলা গেটের ভিতর দিয়ে সামনে সুদীর্ঘ বাগান দেখা যায়। তেমন যত্নকৃত বাগান বলতে যা বোঝায়, রং বেরঙের ফুল, সেসব কিছুই নেই। বড় বড় গাছের সংখ্যাই বেশি। ইউক্যালিপটাস, মেহগিনি, অশোক, জয়ন্তী বা গুলমোহর, এমনি বড় বড় গাছের ছায়া নিবিড়তার মধ্যে ক্যাসেলের মতো বাড়িটি দেখা যায়। মাঝখান দিয়ে লাল রাস্তা বাড়ির সামনের বারান্দার সিঁড়ি অবধি চলে গেছে। হয়তো একদা মোরাম বিছানো ছিল। এখন আর বিলাসের সে প্রাচুর্য নেই। সিং দরজার থামের একপাশে ছোট একটি ট্যাবলেট, তাতে একপাশে বাংলায় ও আর এক পাশে ইংরাজিতে লেখা রয়েছে নবযুগ উন্মাদাশ্রম ও মানসিক চিকিৎসালয়। চারপাশে অরণ্যের বিস্তৃতি জায়গাটিকে আরও মনোরম করেছে। মনে হয় বাড়িটিতে লোকজনের বাস নেই, এমনই স্তব্ধ, নিবিড়, শান্ত। কিন্তু একটি ঘরে দুজন বসেছিলেন। যিনি বয়স্ক, তার উস্কো খুস্কো পাতলা চুল, অল্প দাড়ি, চোখে মোটা লেন্সের চশমা। তিনি যেন স্বপ্নের ঘোরে আবেগমথিত স্বরে কথা বলে চলেছিলেন। তার সামনের সেক্রেটারিয়ের টেবিলটি তেমন গোছানো নয়। টেবিলে একটি টোবাকো পান করবার পাইপ রয়েছে। ভদ্রলোকের গায়ে কোঁচকানো শার্ট, অসংবৃত টাই, প্যান্টটা মোটামুটি ধরনের। শ্রোতা একজন যুবক। সে অদূরেই একটি বেঞ্চিতে বসে আছে। কোলের ওপর হাত দুটি নিরীহভাবে ন্যস্ত। তার চুলগুলো আঁচড়ানো নেই। কোঁকড়ানো চুল কপালের অনেকখানি ঢেকে রেখেছে। মুখটি মিষ্টি, অনেকটা ছেলে মানুষের মতো। তার মুখের মুগ্ধ হাসি, আয়ত স্বপ্নীল চোখের দৃষ্টি, সব কিছুর মধ্যেই একটি শিশুর সারল্য মাখানো। গায়ে একটি প্রিন্স কোট। দেখলেই বোঝা যায় কোটটি পুরনো। বোতাম আছে, তবু প্রায় সবই খোলা। স্বভাবতই ভিতরের শার্টটি দেখা যাচ্ছে। শার্টের চেহারাও তথৈবচ, হাতে কাঁচা, কোঁচকানো। প্রিন্স কোটের কলারের পাশ দিয়ে শার্টের এক পাশের কলার এমনভাবে খোঁচা হয়ে বেরিয়ে আছে যেন একটি গাধার বড় কান। যুবক একটু নড়লে বা ঢোক গিললেই কলারটি এমনভাবে নড়ে উঠছে যেন ঠিক গাধায় কান নাড়ছে। দৃশ্যটা হাসির উদ্রেক করে। শার্টের বোতামগুলো তার ভালো করে লাগানো নেই। কোটের মতোই কালো রঙের একটি ভাঁজহীন প্যান্ট তার পরনে। একটু বেশি ঢলঢলেই মনে হয়, কিন্তু পায়ে মোজা নেই। অথচ পায়ে দুটি ভেলভেটের পুরনো নাগরা। এত পুরনো হয়েছে যে অনেকটা ধুলি ধূসর দেখাচ্ছে এবং ধারে ধারে জড়ি উঠে গেছে। তার ফুপড়ি পর্যন্ত দেখা যায়। ডান পাটি এমনভাবে বাঁ দিকের প্যান্টের খোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মনে হয় মোজা নেই বলে শীত করছে, কিন্তু দেখলেই হাসি পেয়ে যায়। ডক্টর ঘোষের আবেগমথিত কথা শেষ হয়ে আসার শেষেই এসব বিশেষ করে লক্ষ্যে পড়ে।
ডক্টর ঘোষই এই আশ্রমের একমাত্র ডাক্তার। আশ্রমটি তার নিজের প্রতিষ্ঠিত। ঘরটি প্রায় আসবাবপত্রহীন। দেয়ালে একটি ক্যালেন্ডার ছাড়া বড় একটি বুদ্ধের শুধু মুখচ্ছবি। সেই মুখে করুণ মধুর হাসি, নিমিলিত চক্ষু, তবু চোখের তারা দুটি ঈষৎ দেখা যায়। তিনি বলে চলেছিলেন, তাই আমার সব আবেদন তাই মানুষের কাছে। বুঝলে সুজিতনাথ, মানুষ মানুষ মানুষকে মানুষই সব দিতে পারে। বিশ্ব সংসারে এই যে এত উন্মাদ মানসিক ব্যাধিগ্রস্ত লোক দেখছ, এসব কিছুই ঘটতে পারে না যদি মানুষ আর একটু কম নিষ্ঠুর হতো, কম স্বার্থপর হতো, একটু কি বলবো, আর একটু সহজ, আর একটু স্নেহ, ভালোবাসা, প্রেম প্রীতির সম্পর্ক আর একটু গভীর নিবিড় করে নিয়ে দেখা, সেটাই সব থেকে বড় মহৌষধ। আমি আমার সারাটা জীবন ভরে এই অভিজ্ঞতাই সঞ্চয় করেছি। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি কি বলে আমি জানি না, জানতেও চাই না। জীবনে যে আমার প্রথম রোগী, যাকে দেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম। এই পর্যন্ত বলে টেবিলের একপাশে একটি ফটোগ্রাফের দিকে তাকান। দুপাশের ঘন চুলের মাঝখানে ফুলের মতো নিষ্পাপ একটি পবিত্র মেয়ের মুখ। কথা বলতে বলতে সহসা ডক্টর ঘোষের গলা করুণ আর স্বপ্নাচ্ছন্ন শোনায়। কণ্ঠস্বর নেমে যায়। আবার বলেন, প্রতিজ্ঞা করেছিলাম মানুষের মনের অসুখ সারানোই হবে আমার জীবনের ব্রত। দেখেছিলাম সংসারের কি ভয়াবহ নিষ্ঠুর পীড়ন তাকে একেবারে উন্মাদ করে দিয়েছে। আহ, তার অপরাধ, সে শুধু ভালোবেসেছিল। তার মনকে আমি সুস্থও করে তুলেছিলাম, কিন্তু তার মৃত্যুকে আমি ঠেকাতে পারিনি। ডক্টর ঘোষের কণ্ঠস্বর ডুবে গেল। যুবকটির করুণ মুগ্ধ দৃষ্টি টেবিলের ছবির দিকে। কোন গহ্বর থেকে যেন ডক্টর ঘোষের গলা আবার ভেসে উঠল, এই আমার প্রথম রোগী, আর তুমি সুজিত, তুমি আজ আমার শেষ রোগী। সুজিত ফিরে তাকায় ডক্টরের দিকে। ডক্টর বলেন, তোমাকে 6 বছর ধরে চিকিৎসা করছি আমি। তোমার বেলাতেও আমি দেখলাম ছেলেবেলা থেকে তুমি কি নিষ্ঠুর, নির্দয়, স্নেহ ভালোবাসাহীন অবস্থায় কাটিয়েছ, যা তোমার মস্তিষ্কের মনের সমস্ত ভারসাম্য নষ্ট পর্যন্ত করে দিয়েছিল। আমার সৌভাগ্য, তোমারও সৌভাগ্য, এখন তুমি ভালো হয়ে গেছো। এবার তোমার সংসারের পথে যাত্রা শুরু। হঠাৎ ঢং ঢং করে ঘড়িতে 4টে বেজে উঠল। ঘণ্টার শব্দের মধ্যেই ডক্টর যেন সম্বিত ফিরে পেয়ে বললেন, 4টে? তোমার তো আর দেরি করার উপায় নেই সুজিত। সব গুছিয়ে নিয়েছো তো তোমার? সুজিতও যেন খুবই ব্যস্ত হয়ে উঠল। বেঞ্চির একপাশ থেকে সামান্য একটি পুঁটলি সে হাতে তুলে নিল। ডক্টর ঘোষ তাকে দেখলেন। পায়ের দিকে প্যান্টের খোলের মধ্যে নাগরা শুদ্ধ একটা পা ঢোকানো দেখে স্নেহ করুণ সুরে বললেন, শীত করছে না? সুজিত সম্মতিসূচক ঘাড় নাড়ল। ডাক্তার আবার তার পুঁটলি ও পোশাক দেখলেন। বললেন, এ আশ্রমে এমন একটা বিছানা বা সুটকেসও নেই যে তোমাকে দিই। আশ্রমের ঋণ অনেক, তাই সবাই। সুজিতের শার্টের কলার নড়ে উঠল। তার সহজ হাসিটা একটু যেন বোকাটে দেখায়। বলল, এই তো বেশ আছে। ডাক্তারের দৃষ্টি করুণ ও চিন্তান্বিত। বললেন, বেশ ছাড়া উপায় বা কি? তোমাকে যিনি আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন, সেই প্রতাপ নারায়ণ সিংহ মশাইয়ের 1 বছর ধরে কোনো চিঠি পাইনি। তোমার চিকিৎসার জন্যে কোনো টাকাও 1 বছর পাঠাননি। ওর কোনো ঠিকানাও জানি না। 8-9 বছর তিনি নানান জায়গা থেকে টাকা আর চিঠি পাঠাতেন। তিনি যে তোমার কে তুমিও জানো না, আমিও জানি না। শুধু এইটুকু জানি, তুমি নাকি পিতৃমাতৃহীন, ওর আশ্রিত ছিলে। তোমাকে 14-15 বছর বয়সে বর্ধমানের এক গ্রাম থেকে নিয়ে উনি প্রথম পাটনায় যান। তখন থেকেই তোমার মধ্যে অদ্ভুত সব পাগলামির লক্ষণ দেখা দেয়। হয় হাসো,
নয় মনমরা হয়ে বসে থাকো। লেখাপড়া মাথায় কিছুই ঢোকে না। তোমার 16 বছর বয়সে আমার কাছে দিয়ে যান, কিন্তু আশ্চর্য, তোমার মধ্যে আমি প্রথমেই আবিষ্কার করলাম একটি অসহায়, দুঃখী কিন্তু বুদ্ধিমান, সহৃদয় ছেলে। সুজিত লজ্জিত হয়ে এমনভাবে হাসে, মনে হয় সে একটু যেন বিকৃত মস্তিষ্কের লোক। সে মাথা চুলকোয় এবং বুকের কাছে আঙুল দিয়ে খসখসিয়ে দেয়। আসলে এটাই তার লজ্জা ও কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গি। ওইভাবে হাসি হাসি মুখ নিয়েই পকেট থেকে সে হঠাৎ একটি ফটো বের করে ডাক্তারের সামনে মেলে ধরে এবং তার মুখ কৌতূহলিত ও চোখ দুটি বড় বড় হয়ে ওঠে। ডাক্তার বলে ওঠেন, ও হ্যাঁ, এই তো প্রতাপনারায়ণ বাবুর ফটো। এটা তোমাকে দিয়ে গিয়েছিলেন বুঝি? সুজিত ঘাড় নাড়ে। ডাক্তার আবার বলেন, দেখো তো, এটার পিছনেই কলকাতার একটা ঠিকানা আছে। সেটা আমার কাছেও লেখা রয়েছে বলে আমি তোমাকে আপাতত কলকাতা যাবার টিকিটই কেটে দিয়েছি। হয়তো এ ঠিকানায় গেলে তুমি আপনার লোকজনের বা বাড়ি ঘরের একটা সন্ধান পাবে। সুজিত ফটোটা উল্টে ধরে। পিছনে লেখা আছে, শ্রী বীরেন্দ্রনারায়ণ চৌধুরী, 19 অলিভ রোড, কলিকাতা। ঠিকানাটা দেখতে দেখতে ডাক্তার বলেন, হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানা। আচ্ছা, তোমার বাবার নামটাও তো আমার পেশেন্ট বুকে। তার কথা শেষ হবার আগেই সুজিত বলে ওঠে, ঈশ্বর অতীন্দ্রনারায়ণ মিত্র। ইয়েস ইয়েস, দ্যাটস অল রাইট। দেখো এখন কলকাতায় গিয়ে কি হয়। আমিও কাল সকালেই এ আশ্রম ছেড়ে যাব। সুজিত করুণ, সহজ শিশুর মতো জিজ্ঞেস করে, কোথায় যাবেন? ডাক্তার হঠাৎ সুজিতের কাঁধে হাত দেন। দূরের দিকে তাকিয়ে বলেন, তা তো জানি না সুজিত। অনেক ছেলেমেয়ের চিকিৎসা করেছি, এখন ক্লান্তি বোধ করছি। এবার আমার ছুটি। দেখি কোথায় ভাগ্য টেনে নিয়ে যায়। একটু স্তব্ধতা। একটি লোক ঘরে প্রবেশ করে জানায়, টাঙ্গা আ গায়া বাবুজি। ডাক্তারই প্রথম চমকে ওঠেন, বলেন, এসে গেছে? চলো চলো সুজিত, আর দেরি নয়। 6টায় তোমার গাড়ি, রাস্তা অনেকখানি। কিন্তু তোমার টিকিট ঠিক আছে তো? দেখো পকেটে রেখেছ কিনা। সুজিত পকেটে হাত দিয়ে বার্থ রিজার্ভেশন স্লিপসহ টিকিটটা দেখায়। ডাক্তার বলেন, ঠিক আছে, তোমার ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ আছে। তোমাকে সারাটা পথ হয়তো দাঁড়িয়ে যেতে হবে, তাই ফার্স্ট ক্লাসের টিকিটই কাটতে দিয়েছিলাম। এইটুকুনি আমার শেষ অবদান। আর টাকাটা কোথায় রেখেছ? সুজিত পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে। ডাক্তার বলেন, ঠিক আছে, ওই টাকা দিয়েই টাঙ্গা ভাড়া আর পথের খরচ চালিয়ে নিও। আর ভবিষ্যতে যদি তোমার কোনো চিঠিপত্র আসে, সেসব অলিভ রোডের ঠিকানাতেই পাঠানো হবে। এখানে আমি সে ঠিকানা রেখে দিয়েছি। এখন চলো। সুজিত ঘাড় নেড়ে ডাক্তার ঘোষকে অনুসরণ করে, হাতে সেই পুঁটলি। বাইরে এসে টাঙ্গায় উঠবার আগে সুজিত থমকে দাঁড়ায়। সহসা এক পা পেছিয়ে আসে। নির্বাক শিশুর করুণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকায় এবং নিচু হয়ে ডাক্তারকে প্রণাম করে। ডাক্তার তাকে তাড়াতাড়ি বুকে জড়িয়ে ধরেন। ডাক্তারও আবেগকম্পিত হয়ে ওঠেন। থাক থাক। ডাক্তারের মুখ উজ্জ্বল কিন্তু করুণ। সুজিত ডাক্তারের কাছ থেকে সরে অবাঙালি চাকরটির হাত চেপে ধরে নাড়া দিল একবার। চাকরটি এই আশাতীত প্রীতিতে সুজিতের হাত মুঠো করে ধরে। টাঙ্গা ছুটেছে বিহারের উঁচু নিচু রুক্ষ অঞ্চলের ওপর দিয়ে। টাঙ্গা বেশ দ্রুতগামী। প্রায় 1 ঘন্টা ছুটে টাঙ্গা রেল স্টেশনে এসে দাঁড়ালো। সুজিত পকেটে হাত দিয়ে 10 টাকার নোটটি বের করে, কিন্তু টাঙ্গাওয়ালা জানালো তার ভাড়া মিটে গিয়েছে আগেই। সুজিতের দিকে অ্যাটেন্ডেন্ট টিকিট কালেক্টর অবাক হয়ে তাকায়। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট সামনেই। গাড়ির গায়ে কার্ডে প্রথম নামটা লেখা রয়েছে, মিস্টার সুজিতনাথ মিত্র, লোয়ার বার্থ, টিকিট নং। কার্ডে আরও 2টি নাম লেখা ছিল। সুজিত পড়ে নিয়েছে, মিস্টার পি দাস ও
মিস সুনিতা নাগ। অ্যাটেন্ড্যান্ট টিকিট কালেক্টর সুজিতের টিকিটটা আবার দেখে সুজিতকে আপাদমস্তক একবার দেখল। সুজিতের শার্টের কলার নড়ে উঠল, পুঁটলিটা এক হাত থেকে আর এক হাতে গেল এবং একটু হাসল। অ্যাটেন্ড্যান্ট বলল, আপনি মিস্টার মিত্র? সুজিত ঘাড় নাড়ল। অ্যাটেন্ড্যান্ট চাবি দিয়ে ফার্স্ট ক্লাসের দরজা খুলে ধরল। সুজিত ভিতরে ঢুকে গেল। অ্যাটেন্ড্যান্ট অদ্ভুতভাবে ঘাড় বাঁকিয়ে তাকালো। সে অবাক হয়েছে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে যে এক্সপ্রেস গাড়িটা আসবে, এই বগিগুলো তার সঙ্গেই জুড়ে দেওয়া হবে। সুজিত সুন্দর কামরাটি দেখল। ওপরে নিচে 4টি বার্থ। আয়নায় মুখটাও দেখল। তার সঙ্গে গোটা কামরাটা বেমানান। সে একবার নিজের দিকে তাকালো এবং অসহায়ভাবে একটু ঘাড় নাড়ল। গাড়ি চলেছে। সুজিতকে দেখা গেল সে চিত হয়ে নিচের বার্থে শুয়ে আছে, পুঁটলিটি মাথায়। সে তাকিয়ে আছে। সে ভাবছিল, বাকি দুজন যাত্রী উঠল না কেন? গাড়ি একটা বড় স্টেশনে ঢুকল। ঘড়িতে রাত্রি 9টা দেখা গেল। সুজিত শুয়েই আছে। কাচের জানালা দিয়ে সে বাইরের দিকে দেখছে। ওয়ার্নিং ঘণ্টা বেজে গেল। একটু পরেই দরজায় দমাদম ঘা পড়তে লাগলো। সুজিত দরজা খুলে দিতেই হুড়মুড় করে আগে একটি মেয়ে ঢুকল, পিছনে পিছনে একজন পুরুষ। তাদের পিছনে বেডিং সহ সুদৃশ্য সুটকেস নিয়ে কুলি। আরও একজন কুলি আরও ট্রাঙ্ক সুটকেস নিয়ে ধরাধর ঢেলে দিল। তার আড়ালে প্রায় জবুথবু সুজিত চাপা পড়ে যাবার মতো। সে প্রায় হাঁ করে যাত্রী ও যাত্রিনীকে দেখছে। যাত্রিনীটি অপূর্ব সুন্দরী শুধু নয়, রূপের একটি ধারালো ঝিলিক বলা যায়। বয়স অনুমান 22-24। পোশাকের দিক থেকে অত্যাধুনিকাই বলতে হবে। কান ঢাকা চুল বাঁধার ভঙ্গিটা অপূর্ব। তবু একগুচ্ছ চুল ভুরুর ওপর দিয়ে গালের ওপর এসে পড়েছে। লাল রঙের একটি লেডিস কোট গায়ের ওপর শুধু ফেলা রয়েছে, হাতে ব্যাগ। আপাত দৃষ্টিতে বেশে বাসে চেহারায় একটি রুক্ষতা আছে। তাকে মনে হচ্ছে চঞ্চল, অস্থির। তার আয়ত চোখ দুটিতেও একটি অদ্ভুত তীব্রতা। তবু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় কোথায় যেন একটি অসহায় বিষণ্ণতাও রয়েছে। হয়তো তার ক্লান্ত হয়ে বসে পড়া, চুলের গুছিটি সরিয়ে দিয়ে এক মুহূর্ত বাইরের দিকে তাকিয়ে থাকার মধ্যে সেটা সুজিতের মনে হয়। তারপরেই মেয়েটি জিনিসপত্রের দিকে একবার তাকায়। সঙ্গী ভদ্রলোকটির বয়স নিশ্চয় 40 ঊর্ধ্বে। গোঁপ আছে, জুলপির কাছে বেশ পাক ধরেছে কয়েকটা চুলে। ভারী গম্ভীর আর অভিজাত বলেই মনে হয়। একেবারে পুরোপুরি বিদেশি কায়দায় বিলাতি স্যুট অঙ্গে, মাথায় ফেল্টের টুপি। টুপিটা তিনি খুললেন। এরা ঢুকতেই কামরার মধ্যে এক ঝলক সুগন্ধও ছড়িয়ে পড়ল। ভদ্রলোক ব্যস্ত হয়ে পকেটে হাত দিলেন কুলিদের পয়সা দেবার জন্যে। তার আগেই মেয়েটি তার ব্যাগ থেকে একটি টাকা বের করে কুলির হাতে দিয়ে দিল। ঘণ্টা বাজল, হুইসল শোনা গেল। ভদ্রলোকটি বলে উঠলেন, আমি তো দিচ্ছিলাম। মেয়েটি কোনো জবাব না দিয়ে যেন জিনিসপত্রগুলো দেখতেই ব্যস্ত হলো। এমন সময়ে একজন টিটিআই ঢুকে বিগলিত হেসে বলল, সব ঠিক আছে তো স্যার? ভদ্রলোক, হ্যাঁ সব সব। টিটিআই, যাক, গাড়িটা যে ধরতে পেরেছেন। বলতে বলতেই টিটির নজরে পড়ল সুজিতকে, মালপত্রের আড়ালে যাকে অর্ধেক দেখা যাচ্ছে। তার বোতাম খোলা কোট, কোঁচকানো শার্ট, উস্কো খুস্কো চুল এবং কোনো মালপত্র না দেখে হঠাৎ টিটি ধমকে উঠল, আপনি কে? এখানে কি করছেন? আপনি কি এ কম্পার্টমেন্টের প্যাসেঞ্জার? যেন এ কথা শুনে এই প্রথম যাত্রী ও যাত্রিনীর নজর পড়ল সুজিতের ওপর। সুজিত ঘাড় নেড়ে নীরবে জানালো, হ্যাঁ। দেখি আপনার টিকিটটা দেখান। টিটির গলায় রীতিমতো সন্দেহ। বাকি দুজনের চোখেও তাই। সুজিত টিকিট দেখালো। টিটি অবাক হয়ে বলল, আপনার মালপত্র কোথায়? সুজিত পুঁটলিটা হাতে তুলে দেখালো। সকলেই আরও অবাক। টিটি, ব্যাস কলকাতা অবধি যাবেন আর এই আপনার? সুজিত ঘাড় নাড়ল, একটু হাসল। কিন্তু গাড়ি তখন চলতে আরম্ভ করেছে।
টিটি তাড়াতাড়ি নামতে নামতে বলল, স্ট্রেঞ্জ। সুজিত দেখল যাত্রী যাত্রিনী দুজনেই তখনও তার দিকে তাকিয়ে। সে মনে মনে ভাবল, ট্রেনের গায়ে কার্ডে লেখা নাম পরিচয়ের একজন নিশ্চয় মিস্টার দাস, আর একজন মিস সুনিতা নাগ। যেন হঠাৎ খেয়াল হতে মিস্টার দাস তাড়াতাড়ি গাড়ির দরজা বন্ধ করলেন এবং আবার সুজিতের দিকেই ফিরে তাকালেন। তারপরে চোখ ফেরালেন সুনিতার দিকে, কিন্তু সুনিতা দাসকে দেখছিল না। সে সুজিতকেই অবাক হয়ে দেখছিল। তার সুন্দর, চঞ্চল, অস্থির এবং ধূলিরুক্ষ অপ্রসন্ন মুখে যেন বিদ্যুৎ চকিতে একটু হাসি খেলে গেল। সেটা বিদ্রূপ না করুণা কিংবা আর কিছু বোঝা গেল না। হাসিটা এত চকিত মুহূর্তের জন্য দেখা গেল যেন কারুর নজরে পর্যন্ত পড়ে না। কিন্তু সুজিত বোধহয় দেখতে পেল, তাই একটা ঢোক গিলল বিব্রতভাবে। তার অবস্থাটা করুণ। সে বলল, আপনাদের এই ট্রাঙ্কটা একটু সরাবেন? আমার দুটো পায়ের ওপর পড়েছে কি না। মিস্টার দাস বললেন, আই সি। মস্ত বড় ট্রাঙ্ক, তার উপর বেডিং। মিস্টার দাস যদিও বা কোনো রকমে বেডিংটা ঠেলে একদিকে ফেললেন, ট্রাঙ্কটা তার পক্ষে সরানো সম্ভব হলো না এবং মুখ লাল করে বলে উঠলেন, এটা আপনার পায়ের ওপর পড়ল কি করে? সুনিতা বলে উঠল, সেটা পরে ভেবে দেখা যাবে মিস্টার দাস, এখন নিন, ধরুন। বলে সুনিতা হাত দিয়ে ট্রাঙ্ক ধরল। দুজনে কোনো রকমে সরালো। তলায় দেখা গেল সেই নাগরা। ছেড়েনি, তবে আকৃতি বদলে গেছে। সুজিত তাড়াতাড়ি নিচু হয়ে পা দুটো একটু টিপল। টিপে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ তুলতেই সুনিতার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সুনিতার চোখে হয়তো একটা জিজ্ঞাসা ছিল। সুজিত তার সেই সরল শিশুর মতো হেসে বলল, লাগেনি। সুনিতা ঠিক শব্দ করল না, ঠিক যেন আশ্বস্ত হয়ে ঠোঁট নাড়ল। মিস্টার দাস এসব দেখছিলেন। তিনি হঠাৎ ব্যস্ত হয়ে বলে উঠলেন, আচ্ছা, জিনিসপত্রগুলো একটু সাজিয়ে ফেলা যাক, কি বলো সুনিতা? সুনিতা ফিরতেই তাড়াতাড়ি বললেন, না না, তুমি বসো, আমি বরং বিছানাটা তোমাকে খুলে পেতে দিচ্ছি। বলে তিনি বিছানাটা খুলতে গেলেন। তার হাতের হীরের আংটি ছলকে উঠল, কিন্তু বেডিংয়ের বেল্ট কিছুতেই খুলতে পারছিলেন না। তাতে উনি বিরক্ত ও লজ্জিত হচ্ছিলেন। সুজিত বলে উঠল, আমি যদি ওটা খুলে দিই, আপনি কি বিরক্ত হবেন? মিস্টার দাস সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন। লোকটা তাকে বিদ্রূপ করছে কিনা বোঝবার জন্যে। বিরক্ত ও বিস্মিত হয়ে তাকিয়ে বললেন, তুমি, আপনি খুলে দেবেন? সুজিত তার কোনো জবাব না দিয়ে বেলটা খুলে একেবারে বিছানা বের করে ফেলল এবং কিছু বিছানা হাত ভরে তুলে সিটের ওপর রাখল। আর একবার চোখাচোখি হলো সুনিতার সঙ্গে। সুজিত চোখ ফিরিয়ে বললে, এই মালপত্রগুলো কি একটু তুলে দেব? মিস্টার দাস তাকালেন সুনিতার দিকে। সুনিতার চোখে বিস্ময় কৌতুক। সুজিতের বড় বড় চোখের দিকে তাকিয়ে কৌতুকোচ্ছলে প্রায় হেসেই উঠল সে। বলে উঠল, না না, আর কিছু সরাতে হবে না, একটা তো রাত, আপনি বসুন। সুজিত ওর জায়গায় গিয়ে বসল। হাত দুটো একবার দেখল, কিন্তু দুজনেই যে দুরকমভাবে তার দিকে তাকিয়ে আছে এটা অনুভব করে সে দুজনের মুখের দিকেই একবার তাকালো, একটু হাসল। সুনিতা তাড়াতাড়ি মুখটা ফিরিয়ে মোটামুটি বিছানাটা ঠিক করে বসে পড়ল। বাইরের অন্ধকারের দিকে তাকালো। ওর মুখে আবার গাম্ভীর্য দেখা দিল, একটা বিশেষ উত্তেজনার ছায়াও ফুটে উঠল। ও হঠাৎ দাঁত দিয়ে ঠোঁট দংশন করল। সুজিত সুনিতার দিকেই তাকিয়েছিল। সুজিতের কি মনে হলো কে জানে। ও বহুদিন বাইরের জগতের মানুষের সঙ্গে বিশেষ মেলামেশা করেনি। আজকের জীবনটা সেজন্য ওর কাছে অনেকখানি নতুন। ওর চোখে সেই জন্যেই যেন প্রথম ঘুম ভাঙার বিস্ময়, এবং সেই বিস্ময় নিয়েই সুনিতার দিকে তাকিয়ে সে যেমন মুগ্ধ হচ্ছে, তেমনি একটা বিষণ্ণতাও তাকে ঘিরে ধরেছে। কেন তা সে জানে না, অথচ এই প্রথম সে এই মেয়েটিকে দেখছে। পরিচয় একমাত্র সহযাত্রিনী। ওর মনে হতে থাকে ও যেন এই রূপসী মেয়েটির ভিতর পর্যন্ত দেখতে পাচ্ছে। মেয়েটির ভিতরে যেন একটা বিক্ষোভের ঝড় বইতে দেখছে।
অথচ এই ঝড়ের ভিতর দিয়ে আসলে একটি অসহায় বেদনায় যেন মাথা কুটছে। কেন যে এরকম মনে হচ্ছে সুজিত নিজের কাছে ব্যাখ্যা করতে পারছে না। সুনিতা সহসা সচেতন হলো। সুজিতের দৃষ্টিটা যেন সে অনুভব করল। সে মুখ ফেরালো না তখনই, কিন্তু মুখভাব শান্ত হয়ে উঠল এবং কয়েক মুহূর্ত পরে হঠাৎ মুখ তুলে সুজিতের দিকে তাকালো। এই তাকানোর মধ্যে দিয়ে দেখা গেল সুনিতার চোখেও যেন একটি মুগ্ধ বিস্ময়। সুজিত সচেতন হলো, সুনিতা তাকে দেখছে। এরকম ক্ষেত্রে সুজিতের ওর সেই স্বভাব হাসি হেসে উঠবার কথা, কিন্তু ওর দৃষ্টি বিষণ্ণ ও গভীর। আস্তে আস্তে চোখ সরিয়ে ও দৃষ্টি নত করল। তারপর যেন খানিকটা অসহায় অস্বস্তিতেই কি করবে ভেবে পেল না, এবং যেন কিছু ভেবে না পেয়েই পুঁটলিটা মাথার দিকে রেখে শুতে গেল। মিস্টার দাস হাতের সামনে একটা বিলিতি জার্নাল নিয়ে সুজিতকেই লক্ষ্য করছিলেন। তাকে শোবার উদ্যোগ করতে দেখে বললেন, আপনি কি নিচেই শোবেন নাকি? সুজিত বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে বসল, মুখখানি বিস্মিত বিব্রত। মিস্টার দাসের দিকে তাকিয়ে আপার বাড়তের দিকে দেখল। আবার মিস্টার দাসের দিকে তাকিয়ে বলল, আমি ওপরে যাব? মিস্টার দাস বললেন, আপনার অবশ্যই লোয়ার বার্থেই রিজার্ভ করা আছে। সুজিত বলল, তাতে কি, আমি ওপরেই যাচ্ছি। সুনিতা তাকিয়েছিল সুজিতের দিকেই। সুজিত ওর পুঁটলিটা একবার আপার বার্থের ডাইনে রাখল, আর একবার বাঁয়ে, আবার ডাইনে। পায়ের নাগড়া জোড়া খুলল, আপার বার্থে ওঠার শেকল ধরে আবার বার্থের দিকে তাকালো। শার্টের কলার নড়ে উঠল এবং লাফ দিয়ে উঠতে গিয়ে একটা পা বার্থের উপর তুলে গোটা শরীরটা নিচের দিকে এমনভাবে ঝুলে পড়ল, সেটা বিপজ্জনকও বটে। সুনিতার চোখে একই সঙ্গে ভয় ও কৌতুক। মিস্টার দাস বিস্ময় অস্বস্তিতে কি করবেন ঠিক যেন ভেবে পাচ্ছেন না, কিন্তু সুজিত সমগ্র শরীরকে একটা ধাক্কা দিয়ে বার্থের উপর উঠে গেল। কলার দুটো নড়ে উঠল। সুনিতার একটা নিঃশ্বাস পড়ল। সুজিতের মুখের দিকে তাকিয়ে ওর চোখ দুটি কৌতুকে উজ্জ্বল হয়ে উঠল। সমস্ত মুখে একটা বিস্ময়, কৌতুক ও খুশির আভাস। মিস্টার দাসের বিস্মিত মুখে গাম্ভীর্য নেমে এলো। ম্যাগাজিনটা আবার তুলে নিলেন মুখের সামনে। আজ এই পর্যন্ত। পরবর্তী অধ্যায় নিয়ে খুব শীঘ্র আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। কেমন লাগছে অবশ্যই জানাবেন।